শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তোমরা মিউট করে নাও। Welcome back. History, second semester 2020. HIS 201, Unit 2, Colonial Tribe Policy. Online class taken by Gautam Chandra Rai on 5th May at 10 AM. আমি গতকাল ক্লাস নেব বলেও নিতে পারিনি। আমি কারণটা তোমাদের বলি একটু। এটা হচ্ছে, এটা গত বছর থেকে শুরু হয়েছে আমার, 1 বছরের ওপর হলো, যে মাঝে মাঝে আমার মাথা ধরে যায়, কপাল এবং গোটা মাথা ধরে যায়, এবং আমার এটা 1 দিন 2 দিন 3 দিন অবধি চলতে থাকে। ওষুধ খেয়ে লাভ হয় না, ঘুমিয়েও লাভ হয় না। তো এইটা আমার রোববার সকালে শুরু হলো, যার জন্য আমি বোধহয় তোমাদের রোববারই জানিয়ে দিয়েছিলাম যে সোমবার সকালে ক্লাস নয়, পারবো না নিতে, আমি বিকেলে নেবো। বিকেলেও দেখি একই অবস্থা, যার জন্য আমি আজকে সুস্থ বলে ঠিক আছে। তো আচ্ছা, কেউ একজন মিউট করনি, একটা বাচ্চার গলা শোনা যাচ্ছে। যেহেতু বেশ কয়েকদিন গ্যাপ পড়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি বলে যাই, আমারই সুবিধার জন্য একটু বলে যাই যা যা বলেছি। তোমরা শোনো, তোমরা সবই লিখে নিয়েছো। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে কলোনিয়াল ট্রাইব পলিসি, উপনিবেশিক নীতি, ট্রাইব জনগোষ্ঠীদের সম্বন্ধে। এই বড় টপিকটার মধ্যে আমরা বিশেষভাবে আলোচনা করছি বিনয়ভূষণ চৌধুরী আর সংযুক্তা দাশগুপ্তকে অনুসরণ করে। গোটা 19 শতক ধরে, বিশেষ করে দ্বিতীয় ভাগে, ইংরেজ উপনিবেশিক প্রশাসকদের লেখায় ট্রাইবদের সম্বন্ধে তাদের যে ধারণা ফুটে উঠেছে, তাদের লেখায় ট্রাইব সমাজ জীবন ইত্যাদি নিয়ে যে ছবি ফুটে উঠেছে, সেইটা আমরা দেখছি, একটু সবিস্তারে দেখছি। আমার ইচ্ছে আছে আজ এবং খুব বেশি হলে আরো একটা ক্লাস নিয়ে শেষ করব। তারপরে আমি যাব কলোনিয়াল কাস্ট পলিসিতে, ইউনিট 2 তেই। তো একটু বড় করেই দেখছি আমরা। তো এটা আমরা কেন দেখছি, কি দেখছি, আমাদের টপিকটা কি বললাম, টপিকটার মধ্যে বিশেষভাবে আমরা কি দেখছি সেটা আমি বললাম, এবং কেন আমরা এইটার প্রতি এত নজর দিচ্ছি তার কারণটাও বলে নিয়েছি। যে কিছুকাল হলো এইরকম একটা দাবি উঠেছে যে ট্রাইব বলতে যাদেরকে বোঝানো হয় আজকাল, বাস্তবে তাদের কোনো অস্তিত্বই ছিল না। অর্থাৎ ট্রাইব বলতে আজকে আমরা যা বুঝি, এটা ইংরেজদের মন গড়া একটা ব্যাপার। ঠিক আছে? ইংরেজরা হিন্দু আর মুসলমানকে বাদ দিয়ে অন্য যাদেরকে এই দেশে পেয়েছিল, তাদেরকে তারা হিন্দু আর মুসলমানদের থেকে আলাদা করেছে। এদের সম্বন্ধে এদের কয়েকটা লক্ষণ তারা প্রচার করেছে। এই লক্ষণটা হচ্ছে, এই জনগোষ্ঠীগুলো ক্ষুদ্র, এগুলো আদিম জীবন যাপন করে, এগুলো পশ্চাৎপদ, এবং ভারতীয় সভ্যতা সমাজের যে মূল যে ধারা, হিন্দু বলো মুসলমান বলো, এই ধারার সঙ্গে কোনো যোগাযোগ নেই, এরা বিচ্ছিন্ন। দাবি করা হয়েছে যে ট্রাইবের এরকম একটা ছবি তৈরি যে ইংরেজরা করেছিল, ট্রাইবরা নিজেরাও বিশ্বাস করা শুরু,
ট্রাইবদের ভেতরে যে অসংখ্য জটিলতা এবং বিভিন্ন ট্রাইবের মধ্যে যে অসংখ্য পার্থক্য, সেইগুলো সম্পূর্ণ অবজ্ঞা করে ইংরেজরা এই ধরনের জনগোষ্ঠীগুলোকে সবাইকে ট্রাইব নাম দিয়ে বসে। এরাও সেটা বিশ্বাস করা শুরু করে, এদের আত্মপরিচয় তৈরি হয় ট্রাইব হিসাবে। এখনো সেটা চলেছে। ইংরেজরা এটা করেছিল দুটো কারণে: এক, এদেরকে এক্সপ্লয়েট করার জন্য, শোষণ করার জন্য, এদের কাছ থেকে শ্রম এবং খাজনা আদায় করার জন্য সহজে, অর্থাৎ এদেরকে আদিম বলে, পশ্চাৎপদ বলে, এদের উন্নতি হবে বলে প্রচার করে এদেরকে নিয়ে আসা হয়েছিল উপনিবেশিক শাসন ব্যবস্থার মধ্যে। একবার যেই শাসন ব্যবস্থার মধ্যে এদের আনা গেল, তখন সহজ হলো এদেরকে শাসন করা, শোষণ করা। তাহলে একটা রাজনৈতিক দূরভিসন্ধি কাজ করেছিল। এখন এই যে দাবিটা জোরালো দাবি, এবং এই দাবির পেছনে অনেক অনেক যুক্তি আছে, এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এই দাবি কি সম্পূর্ণ আমরা মেনে নেব? এই প্রশ্ন বিনয়ভূষণ চৌধুরী তুলেছেন। এবং এই ধারণাটা ট্রাইব একটা কলোনিয়াল নির্মাণ, কলোনিয়াল কনস্ট্রাক্ট বাস্তবে ছিল না, এই ধারণাটা, এই দাবিটা কতদূর সত্যি বোঝার জন্য বিনয়ভূষণ চৌধুরী মশাই তিনি 19 শতকে বিভিন্ন সময় ইংরেজ প্রশাসকদের লেখাগুলো সবিস্তারে এক্সামিন করেন। ঠিক আছে, আচ্ছা, আরো দু চারটে কথা বলে নি, মনে করে দিই তোমাদেরকে। এটা হচ্ছে যে 18 শতকে এবং 19 শতকের প্রথম ভাগ অবধি ইংরেজরা ট্রাইবদের নিয়ে, যাদেরকে তারা পরবর্তীকালে ট্রাইব বলেছে, ট্রাইবদের নিয়ে ততটা মাথা ঘামায়, ঠিক আছে, গুরুত্ব দেয়। কিভাবে এদেরকে উপনিবেশিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যেতে পারে, কিভাবে এদের কাছ থেকে নানাভাবে শ্রম এবং খাজনা আদায় করা নিয়ে যেতে পারে, এবং মাঝে মাঝে যখন এরা লুটতরাজ চালাচ্ছিল, গ্রামের মধ্যে ঢুকে পড়ে লুটপাট করছিল, মার যখন খুন যখন করছিল অন্যদেরকে, তখন ইংরেজরা নজর দিয়েছিল এদের প্রতি, কিন্তু এদেরকে বিপদ হিসেবে চিহ্নিত করে। এরা যে বিরাট বড় একটা বিপদ উপনিবেশ শাসনের সামনে, এইটা ভাবে। আইন শৃঙ্খলা ভঙ্গকারী, শান্তি নষ্টকারী কিছু জনগোষ্ঠী হিসাবে দেখেছে। এবং ওই সময় এই ধারণা তৈরি হয়েছিল যে এরা হচ্ছে পশ্চাৎপদ, আদিম, এদের স্বভাব চরিত্র সংস্কৃতির মধ্যে হিংসা আছে, মানে এদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি এদেরকে লুটতরাজ করায়, মারজখম করতে বাধ্য করে, এবং এরা হচ্ছে নিকৃষ্ট কিছু জনগোষ্ঠী, অবভিয়াসলি হিন্দুদের তুলনায় অনেক নিকৃষ্ট কিছু জনগোষ্ঠী। তো বহুদিন অব্দি 18 শতকের দ্বিতীয় ভাগ, 19 শতকের প্রথম ভাগে বহুদিন অব্দি ইংরেজরা ট্রাইবকে প্রসঙ্গত দেখেছে। আমি এই কথাটা বলছি, অর্থাৎ তারা বেশি ব্যতিব্যস্ত ছিল নিজেদেরকে নিয়ে, নিজেদের শাসন নিয়ে, কিভাবে শাসন বিস্তার করা যায়, কিভাবে খাজনা আদায় করা যায়, কিভাবে সম্পদ শোষণ করা যায়, এই নিয়ে তারা ব্যস্ত ছিল। এবং এই ব্যস্ততার মধ্যে তারা ট্রাইবদেরকে দেখেছে, ঠিক আছে, ট্রাইবদেরকে তারা গুরুত্ব দেয়। অথচ এই জিনিসটা বদলে গেল 19 শতকের দ্বিতীয় ভাগে, যখন ট্রাইবদের যে সকল ট্রাইবদের, আদিবাসীদের যে বারবার করে যে তারা তাদের অভ্যুত্থান হচ্ছিল, এবং যেটা যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে 1855 সাঁওতাল বিদ্রোহ। এই কেউ এখনো মিউট করনি, বড্ড আওয়াজ শুনছি। এই অভ্যুত্থানগুলি, এই বিদ্রোহগুলি যখন দমন হয়ে গেল, এবং এই সকল ট্রাইবদের প্রতি ইংরেজরা যে একটা নতুন নীতি অবলম্বন করলো, একটা ব্যবস্থা নিল, যখন মনে করলো যে ট্রাইব সমস্যা, ট্রাইব প্রশ্নের সমাধান হয়ে গেছে, ট্রাইব সমস্যার সমাধান হয়ে গেছে, যখন তারা সময় পেল ধীরে সুস্থে চিন্তা করে লেখা, তখন তাদের যে রচনাগুলো, সেই রচনাগুলোয় ট্রাইবদের একটা অন্য ছবি ফুটে উঠে, এবং এই রচনাগুলোর মধ্যে ট্রাইবদের সম্বন্ধে তাদের একটা সম্পূর্ণ অন্য ধারণা তৈরি। ঠিক আছে, আচ্ছা, বেশ। প্রথম দিককার এই যে রচনাগুলোর কথা বলছি, প্রথম দিককার রচনার উদাহরণ হিসেবে আমরা দুজনকে আমরা নিয়েছিলাম। সেটা হচ্ছে যে
এক হচ্ছে ম্যান, ইজি ম্যান, আর ডাব্লিউ হান্টারের লেখা। আমি ডিটেলে যাচ্ছি, আমি শুধু কয়েকটা কথা বলে দিচ্ছি আগের দিন যেগুলো বলছি। এটা হচ্ছে যে ম্যানের লেখা পড়লে বোঝা যায় যে তিনি সাঁওতালদেরকে নিয়ে লিখেছিলেন। তিনি সাঁওতালদেরকে আশেপাশে থাকা হিন্দুদের তুলনায় আদৌ নিকৃষ্ট মনে করেননি, বরং সাঁওতালদের অনেক কিছুই তার কাছে প্রশংসনীয় বলে মনে হয়েছে। এবং সাঁওতালদের স্বাধীন চেতা ভাব, যেমন আনন্দে থাকার প্রবণতা, তাদের সমবেত গান নাচ, তাদের সমবেত জীবন ইত্যাদি গুলো ম্যানকে মুগ্ধ করেছে এবং তিনি রীতিমতো রোম্যান্টিসাইজ করা শুরু করেছে। ঠিক আছে, শুধু একটা জিনিস খারাপ লেগেছিল, ট্রাইবদের, সাঁওতালদের মদ খাওয়া। তিনি ওখানে একটা ভুল করেছিলেন, তিনি বুঝতে পারেননি যে তাদের যে সমবেত জীবন, সমাজ জীবন বলো, ধর্মীয় জীবন, সব মেনে নিতে চেয়েছিল। এই সমবেত জীবনের আচারের অঙ্গ ছিল মদ্যপান। তারা মাতাল হওয়ার জন্য আলাদা আলাদা একলা একলা মদ খেত, তারা মদ যখন একসঙ্গে, অর্থাৎ তাদের সমাজ জীবনের একটা আচার, সামাজিক আচার, এইটা তিনি ভুল করেছেন। যাই হোক, আদারওয়াইজ তার মধ্যে একটা মুখ দেখা দিয়েছে এবং তিনি সাঁওতালদেরকে রোমান্টিসাইজ করা শুরু করেছেন। হান্টারের মধ্যে একই ধরনের মনোভাব আমরা পাই সাঁওতালদের সম্বন্ধে, বলে দিয়েছে আগের দিন। দুটো কথা তিনি বলেছে, সেটা হচ্ছে পূর্ব ভারতের যে সমাজ এবং সংস্কৃতি, সেই সংস্কৃতি ও সমাজের যে চিত্র, যে পরিচয়, সেটা অসম্পূর্ণ থেকে যায় যতক্ষণ না আমরা এতে আদিবাসীদের অবদানকে মনে রাখি, মনে করি। অর্থাৎ পূর্ব ভারতের বা বাংলাদেশের যে সমাজ ও সংস্কৃতি, তাতে তিনি দেখাচ্ছেন বড় করে যে সাঁওতালদের অবদান ছিল। তিনি ভাষার কথা বলছেন, তিনি ধর্মের কথা। আরেকটা তিনি বলেছেন, এবং এখানেও এখানেও তিনি দোষ দিচ্ছেন বাঙালি হিন্দুদেরকে। তিনি বলছেন যে পূর্ব ভারতের এই যে মানুষজন, এরা সবাই মিলে একটি জাতিতে পরিণত হয়, মানে বাঙালি জাতিতে পরিণত হয়নি। তার কারণ হচ্ছে হিন্দুদের উচ্চ মনস্কতা, এবং তার মানে হচ্ছে যে হিন্দুরা নিজেদেরকে উৎকৃষ্ট মনে করেছে, আদিবাসীদেরকে নিকৃষ্ট মনে করেছে, হিন্দুরা নিজেদের আদিবাসীদের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে, আদিবাসীদেরকে তারা দূরে সরিয়ে রেখেছে। তাহলে এই যে বাঙালি জাতি জাতি হিসেবে গড়ে উঠতে পারেনি, অসম্পূর্ণ থেকে গেছে জাতিকরণের প্রক্রিয়াটা, তার কারণ হচ্ছে হিন্দুদের অহেতুক উচ্চ মনস্কতা। তারা নিজেদেরকে বিজেতা হিসেবে চিন্তা করেছে এবং সাঁওতালদেরকে চিন্তা করেছে বিজিত। এটাই বড় বাধা হয়ে থেকে গেছে সেই কথাগুলো। এবার আমরা শেষে ম্যান আর হান্টার সম্বন্ধে বিনয়বাবু দু তিনটে কথা বলেছেন, সেইগুলোতে আমরা এসেছি। একটা কথা তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ম্যান আর হান্টারের যে অনুসন্ধান, সমীক্ষা এবং বই লেখা, তার পেছনে কোনো তাৎক্ষণিক রাজনৈতিক কারণ, দূরভিসন্ধি কাজ করেনি, বলে দিয়েছেন। এবং তিনি স্পষ্ট বলেছেন, তাদের লেখা এটা পরিষ্কার হয় যে সাঁওতাল বিদ্রোহ হয়ে গেছে, সেটা দমন হয়ে গেছে, এবং তারা নিশ্চিত, ম্যান ও হান্টার দুজনেই অন্যান্য ইংরেজ প্রশাসকদের মতো নিশ্চিত যে সমস্যার সমাধান হয়ে গেছে। এবং সাঁওতালদেরকে নিয়ে ইংরেজের একটা ব্যবস্থা নিয়েছে, সাঁওতাল পরগনা তৈরি করেছে, তাদেরকে অন্যদের থেকে আলাদা করেছে, তাদের জন্য অন্য আইন চালিয়েছে। অতএব সমস্যার সমাধান হয়ে গেল, ভবিষ্যতে আর এই সমস্যা হবে না, শান্তি ফিরে এসেছে। তো এইরকম একটা পরিস্থিতি হয়েছে বলে বিশ্বাস করেছিল ম্যান আর হান্টার, এবং এই পরিবেশেই তারা তাদের লেখাগুলো তৈরি করেছে। দু নম্বর কথা, তাদের মুগ্ধতার কথা।
তাদের প্রশংসার দৃষ্টির কথা বলে দিয়েছে, এক্ষুনি বলছি। 3 নম্বর আরেকটা কথা। আচ্ছা, এই কথাগুলো আমরা কেন বলছি? দাভল বলেছেন, নামটা মনে করি, দাভল বলেছেন যে ট্রাইব নামে যে জনগোষ্ঠীর জন্ম দিল ইংরেজরা, তার পেছনে রাজনীতি দূরভিসন্ধি কাজ করেছিল। এই জন্য বিনয়বাবু দেখাচ্ছেন যে ম্যান আর হান্টার যে রচনাগুলো তৈরি করেছেন, বইগুলো লিখেছিলেন, এই লেখার পেছনে কোনো রাজনৈতিক দূরভিসন্ধি কাজ করেনি। ওই হচ্ছে দাভলের মতে ইংরেজরা কিছু এবং অনেক দূর হিন্দুদের দ্বারা প্রভাবিত হয়ে ইংরেজরা ট্রাইবদেরকে নিকৃষ্ট বলে, নিকৃষ্ট জনগোষ্ঠী, আদিম জনগোষ্ঠী বলে মনে করেছিল। ম্যান আর হান্টারের লেখা পড়লে বোঝা যায় যে তারা আদৌ সাঁওতালদেরকে নিকৃষ্ট বলে মনে করেনি, হিন্দুদের তুলনায় নিকৃষ্ট বলে মনে করেনি, বরং হিন্দুদেরকে তারা বারবার করে দুষেছে। আর 3 নম্বর কথা হচ্ছে যে ট্রাইবদেরকে ইংরেজরা বিচ্ছিন্ন জনগোষ্ঠী হিসেবে ধরেছিল, ক্ষুদ্র বিচ্ছিন্ন জনগোষ্ঠী হিসেবে ধরেছিল। এমনকি তারা ধরে নিয়েছিল বহুদিন অবধি যে ট্রাইবরা এই 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 ক্ষুদ্র জনগোষ্ঠীগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে, তাহলে ক্ষুদ্র বিচ্ছিন্ন এবং অচিরে বিচ্ছিন্ন হয়ে যাবে এমন জনগোষ্ঠী বলে চিহ্নিত করেছিল নাকি ইংরেজরা ট্রাইবদেরকে। দাভল এই কথা বলেছে। বিনয় ভূষণ বাবু দেখাচ্ছেন যে ম্যান সবিস্তারে আলোচনা, এবার নতুন কথায় যাচ্ছি, আগের দিন যেটা বলতে গিয়ে শেষ করতে পারিনি। তো বিনয় ভূষণ বাবু এর বিরুদ্ধে গিয়ে বলছেন যে ম্যানের লেখাতে, যদিও তিনি সবিস্তারে আলোচনা করেননি, এবার তোমরা লিখতে পারো, ম্যানের লেখাতে ধরা পড়েছে তার বিস্ময়। কি নিয়ে বিস্ময়? সাঁওতালদের মধ্যে সাম্প্রদায়িক চেতনার অস্তিত্ব নিয়ে বিস্ময়। তাহলে ম্যানের রচনায় বিস্ময় ধরা পড়েছে। কি নিয়ে বিস্ময়? সাঁওতালদের মধ্যে তিনি যে সাম্প্রদায়িক চেতনা দেখেন তাই নিয়ে বিস্ময়। আচ্ছা, আইফোন 11 হাত তুলেছ, কিছু বলতে চাও? এখানে আসলে দেখাচ্ছি, এটা বোধহয় অন্য কারোর কিছু, তোমাদের নিশ্চয়ই কারোর আইফোন নেই, জানি না। এনিওয়ে, এখানে একটা মেসেজ এসছে, আইফোন 11 প্রো রেজড হ্যান্ড। নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ নয় ধরে নিচ্ছি আমি। বেশ, আমি এটা বাদ দিচ্ছি, অন্য কেউ ঢুকে পড়েছে মনে হচ্ছে তোমাদের ক্লাসের বাইরে। এনিওয়ে, আমি তাকে সম্পূর্ণ অবজ্ঞা করছি, আমি সরি। তো আচ্ছা, এই যে আমি সাম্প্রদায়িক চেতনা কথাটা বলছি, দেখো, সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক চেতনা, এই কথাগুলো আজকাল আমরা কিন্তু অত্যন্ত নেতিবাচক ভাবে ব্যবহার করি, তাই নয় কি? খারাপ একটা ব্যাপার বলে আমরা ব্যবহার, যেমন হিন্দু সাম্প্রদায়িকতা বা ইসলামী সাম্প্রদায়িকতা। ম্যান আর হান্টার কিন্তু এই সাম্প্রদায়িক চেতনার কথা বলছেন না। সাঁওতালদের মধ্যে এই সচেতনতা যে তারা সবাই মিলে একটি জনগোষ্ঠী, এই চেতনার কথা বলছি। এবং হান্টারের মধ্যে বিস্ময়ের বড় কারণ হচ্ছে যে সাঁওতালরা এত বিশাল একটা জায়গা জুড়ে তারা বসবাস করে। নতুন কথায় চলে এসেছে, ম্যান শুধু বিস্ময় প্রকাশ করেছে, উল্লেখ করেছিলেন, বিস্ময় প্রকাশ করেছে। হান্টার কিন্তু সবিস্তারে আলোচনা করে দেখিয়েছে ব্যাপারটা, আমি যাচ্ছি তার। এবং তার কথা হচ্ছে যে সাঁওতালরা তারা এত বড় একটা জায়গা জুড়ে থাকে, হ্যাঁ, এত বড় একটা জায়গা জুড়ে থাকার কারণে তাদের মধ্যে অভিজ্ঞতার তারতম্য তো নিশ্চয়ই কিছু না কিছু আছে। তো এই অভিজ্ঞতার তারতম্য সত্ত্বেও এত বিশাল বড়
এত জায়গা জুড়ে থাকা সত্ত্বেও, অর্থাৎ রোজকার জীবনে দেখা সাক্ষাৎ না হওয়া সত্ত্বেও এই গোটা জায়গাকার প্রত্যেকটি সাঁওতাল তার নিজের সাঁওতাল জাতি সত্তা সম্বন্ধে অত্যন্ত সচেতন। বোঝা গেল তো? ম্যান তাহলে বিস্ময় প্রকাশ করেছেন সাঁওতালদের সাম্প্রদায়িক। স্যার আর একবার বলুন। হ্যাঁ, আমি আবার বলছি, আবার ছোট করে বলছি। ম্যান শুধু বিস্ময় প্রকাশ করেন, ডিটেলে আলোচনা করেননি। তিনি বিস্ময় প্রকাশ করেন যে তিনি যে সাঁওতালদের মধ্যে তিনি একটা সাম্প্রদায়িক চেতনা, সম্প্রদায়গত চেতনা তিনি লক্ষ্য করেন। যে সাঁওতালরা তারা মনে করে যে আমরা সবাই সাঁওতাল। সাঁওতালদের মধ্যে এই বিষয়টা আছে যে আমরা সবাই সাঁওতাল। আমরা মনে করি আমরা সবাই বাঙালি, বা আমরা অনেকে মনে করি আমরা হিন্দু। গোটা ভারতের, গোটা বিশ্বের হিন্দুদের সঙ্গে তো আমাদের কোনো যোগাযোগ সবসময় হচ্ছে না, আর সত্য আমরা বিশ্বাস করি আমরা হিন্দু। আচ্ছা, কারো কেউ একজন কিন্তু মিউট করেনি, প্রচন্ড চেঁচামেচি শোনা যাচ্ছে। আমি মহিলা কণ্ঠ পাচ্ছি, পুরুষ কণ্ঠ পাচ্ছি। স্যার অনেকবার বলা সত্ত্বেও মিউট করছে না, অনেকেই মিউট করেনি, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে, যা বললাম শুনতে পেলে তো? আমি আবার বলছি, দেখো আজকেও শেষ হবে না, তাহলে পরশু শেষ করতেই হবে। সাঁওতালদের সাম্প্রদায়িক চেতনা, অন্যভাবে বলছি, লিখে নাও, সাঁওতালদের সাম্প্রদায়িক চেতনা, এটা ম্যান আর হান্টার দুজনেরই চোখে ধরা পড়ে। তারা বিস্ময় প্রকাশ করে। তার বিস্ময়ের কারণ হচ্ছে যে সাঁওতালরা, বিশেষ করে হান্টার, তাদের বিস্ময়ের কারণ হচ্ছে সাঁওতালরা এত বিশাল এলাকা জুড়ে থাকে, অভিজ্ঞতার তারতম্য, অথচ তারা সবাই একই ভাষা বলে, একই আচার পালন করে, একই দেবদেবীর পূজা করে। সব মিলিয়ে তাদের প্রত্যেকের মধ্যে আছে সাঁওতাল বা আদিবাসী আত্মপরিচয়। হান্টার দেখেছেন কিভাবে সেটা হয়, কিভাবে এত বড় জায়গা জুড়ে বসবাস করা সত্ত্বেও তারা সবসময় নিজেদেরকে সাঁওতাল বলে মনে করেছে। ছোট করে বলি, হান্টার তাদের ধর্মের কথা বলেছে, ধর্ম নয়, ধর্মীয় আচারের কথা বলেছে। এই ধর্মীয় আচারের 4টে স্তরের কথা বলেছে। একটু ওয়েট করো তো। আচ্ছা, বেশ। হান্টার সাঁওতালদের ধর্মীয় আচারের কথা বলেছে, খুব সংক্ষেপে বলছি আমি এখানে, এবং দেখাচ্ছেন যে এই ধর্মীয় আচারের মধ্যে দিয়েই কিভাবে, বিশেষ ধর্মীয় আচারের মধ্যে দিয়ে তারা কিভাবে এই তাদের গোষ্ঠীগত সচেতনতাকে বজায় রেখেছে। তিনি বলছেন প্রত্যেক পরিবারের নিজস্ব পুজো হয় ঘরের ভেতর, আবার প্রত্যেক গ্রামের নিজস্ব একটা পুজো হয়, গ্রাম দেবতা আছে, গ্রামের পাশে যে শালবন, সেই শালবনে গিয়ে পুজোটা হয়। তাহলে পরিবারের কল্যাণের জন্য পরিবারের ভেতরে পুজো হয়, গ্রামের জন্য পুজো হয় শালবনে গিয়ে। আবার দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম, এটা হয়তো আরেকবার বলতে হবে, যে প্রত্যেকটা ট্রাইব, যেমন সাঁওতালরা অনেকগুলি এককে বিভক্ত, ক্ল্যান শব্দটা ব্যবহার করেছিলাম, হিন্দুদের গোত্রর মতো অনেকগুলি গোত্র নিয়ে যেমন হিন্দু সমাজ গঠিত, অনেকগুলি ক্ল্যান নিয়েও, জ্ঞাতি গোষ্ঠী নিয়েও সাঁওতাল সমাজ গঠিত। এবং হিন্দুদের মধ্যে যেমন স্বগোত্র বিবাহ হয় না, সাঁওতালদের মধ্যেও কিন্তু একটা ক্ল্যানের মধ্যে দুটো ছেলে মেয়ের বিয়ে হয় না। আমি ডিটেলে যাচ্ছি না কেন হয় না।
একজন টুডু আরেকজন টুডুকে বিয়ে করতে পারে না, একজন মারান্ডি একজন মারান্ডিকে বিয়ে করতে পারে না, যাই হোক না কেন। এই যে ক্ল্যান গুলো আছে, এই ক্ল্যান গুলোর নিজস্ব দেবতা আছে, তাকে বলা হচ্ছে আবে বোঙা। তাহলে পরিবারের মধ্যে পুজো হচ্ছে, গ্রামের পুজো হচ্ছে, আবার গ্রামে একটা গ্রাম সমাজের মধ্যে যে ক্ল্যান গুলো আছে, বিভাগ গুলো আছে, তার নিজস্ব পুজো হচ্ছে। এবং এইগুলোকে ছাপিয়ে প্রতি বছর একটা বিরাট বড় পুজো হয় গোটা, ধরা যাক তখনকার দিনে সাঁওতাল পরগনা জুড়ে। এটা হচ্ছে গোটা সাঁওতাল সমাজের পুজো। গোটা সাঁওতাল সমাজে সবাই যাকে সবচেয়ে বড় উপাস্য দেবতা বলে মনে করে তার নাম হচ্ছে মারাং গুরু। এই মারাং গুরুর পূজা হয়। এই মারাং গুরুর পূজার মধ্যে দিয়ে নিয়মিত, মানে প্রতি বছর সবাই মিলে এই মারাং গুরুর পূজা করে। এই মারাং গুরুর পূজার মধ্যে দিয়ে সাঁওতাল জাতির প্রতিটি সদস্য এদের যে আত্মপরিচয় সেটাকে বজায় রাখে। ঠিক আছে, বেশ। এইবার আমরা অন্য একটা পর্বে আসছি। আজকে বড় ডিস্টারবেন্স হয়ে গেল কিন্তু, ঠিক আছে, আমি পরের দিন শেষ করবো এটাকে ডেফিনেটলি। আমরা পরের পর্বে আসছি, ঠিক আছে। পরের পর্বটা শুরু হচ্ছে 1870-এর দশক থেকে। 1870-এর দশক থেকে আরম্ভ করে একেবারে 1940-এর দশক। এই সময়ের মধ্যেও বিভিন্ন ইংরেজ প্রশাসকের আদিবাসীদের নিয়ে লেখা বেরিয়েছিল, বিখ্যাত সব বই। বিনয়ভূষণ চৌধুরী তিনজনের নাম করেছেন, আমি নামগুলো বলছি, তোমরা লিখে নাও, ঠিক আছে। আচ্ছা, প্রথম নামটা হচ্ছে টি ডাল্টন, ই ফর ইংল্যান্ড, টি ফর টিটাগর, টি ডাল্টন, DALTON। টি ডাল্টনের লেখা বই হচ্ছে বিখ্যাত বই ডেসক্রিপটিভ এথনোলজি অফ বেঙ্গল। ডেসক্রিপটিভ এথনোলজি অফ বেঙ্গল, ডেসক্রিপটিভ এথনোলজি অফ বেঙ্গল। 1872-এ বইটা বেরিয়েছে। পরের বইটা হচ্ছে H.H. রিজলি, বিখ্যাত বই, লেখকের নাম H.H. রিজলি, RISLEY, H.H. রিজলি। তার বিখ্যাত বই দ্য ট্রাইবস এন্ড কাস্টস অফ বেঙ্গল, 1891, দ্য ট্রাইবস এন্ড কাস্টস অফ বেঙ্গল। তৃতীয় বই হচ্ছে WG আর্চার, ARCHER, WG আর্চার। তার বইটার নাম হচ্ছে WG আর্চার বইটার নাম হচ্ছে ট্রাইবাল ল অ্যান্ড জাস্টিস। ট্রাইবাল ল অ্যান্ড জাস্টিস বইটা বেরিয়েছিল 1946-এ। ট্রাইবাল ল অ্যান্ড জাস্টিস। তাহলে তিনটে বইয়ের কথা বলা হচ্ছে। এই তিনটে বইকে বেছে নিয়েছেন কেন বিনয় বাবু? তার কারণ হচ্ছে যে এই বইগুলো আগের বইগুলো থেকে একটু আলাদা। এই লেখকেরা আগের লেখকদের থেকে কিছুটা আলাদা। হ্যাঁ, অ্যান আর হান্টার থেকে পৃথক করেছেন বিনয় বাবু ডাল্টন, রিজলি আর আর্চারকে। কেন আলাদা করেছেন? কারণ এদের সময় তিনি বলছেন অ্যানথ্রোপোলজি মাইন্ডেড। আমি বাংলা করে দিচ্ছি। অর্থাৎ এই যে তিনজনের কথা বলা হচ্ছে, এই তিনজন প্রশাসক তারা নৃতত্ত্ব সম্বন্ধে রীতিমতো ইন্টারেস্টেড ছিলেন, আগ্রহী ছিলেন। মনে রাখতে হবে তারা যখন লিখছেন তখন আমি বলেছি প্রথম দিনই যে ইউরোপে নৃতত্ত্বের জন্ম হতে শুরু করেছে।
ফলে ওই সময় ইউরোপে যে নৃতত্ত্বের ডেভেলপমেন্ট হচ্ছিল, অ্যানথ্রোপোলজির ডেভেলপমেন্ট হচ্ছিল, সেই ডেভেলপমেন্ট সম্বন্ধে তারা সচেতন ছিলেন, তারা আগ্রহী ছিলেন। ইউরোপীয় নৃতাত্ত্বিকরা কোন কোন বিষয়ে আগ্রহী সে সম্বন্ধে তারা সচেতন ছিলেন। কথাগুলো ইচ্ছে করে বলা হচ্ছে কিন্তু, তাহলে নৃতত্ত্ব সম্বন্ধে সচেতনতা, আগ্রহ, নৃতাত্ত্বিকরা তারা কোন কোন বিষয়ে আগ্রহী, কোন কোন প্রশ্ন তারা তুলেছেন এ সম্বন্ধেও ধারণা ছিল এই তিনজনের যে তাদের কথা বলেছি। এবং নৃতাত্ত্বিকরা যে পদ্ধতি অবলম্বন করেন অনুসন্ধান চালাতে গিয়ে, সমীক্ষা চালাতে গিয়ে, বই লিখতে গিয়ে, এই তিনজন সেই পদ্ধতিগুলো অনুসরণ করেছিলেন। অতএব বিনয়বাবুর মত হচ্ছে যে হ্যাঁ, এই যে তিনটে বইয়ের কথা বলা হচ্ছে, এই তিনটে বই কিন্তু সরকার দ্বারা অনুমোদিত, ইংরেজি করে বললে সরকার দ্বারা কমিশন, অর্থাৎ সরকার বলেছিল এই তিনজনকে অনুসন্ধান সমীক্ষা চালাতে এবং বই লিখতে। তাহলে এইখানে এই তিনটে বইয়ের ক্ষেত্রে আমরা কিন্তু সরকারি অনুমোদন, সরকারি নির্দেশনা, সরকারি প্রভাব আমরা পাচ্ছি। এবং সরকারি, পরের কথাটা হচ্ছে যে সরকারের অনুমোদন পেয়ে, সরকারের সমর্থন পেয়ে এই তিনজন তারা অনুসন্ধান সমীক্ষা চালান এবং বইগুলি লেখেন। সত্ত্বেও এদের যে অনুসন্ধান, এদের যে আগ্রহ, এদের যে সমীক্ষা এবং শেষ অবধি এরা যে বইগুলো লেখে, এই সব কটা কিন্তু সরকারের যে নির্দেশ, সরকারের যে প্রশ্নগুলো, সরকারের যে আগ্রহ, সেইগুলোকে বহুদূর ছাপিয়ে গিয়ে নৃতাত্ত্বিক রচনায় পরিণত, নৃতাত্ত্বিক রচনায় মানে একাডেমিক বইয়ে পরিণত হয়েছিল। অর্থাৎ সেফ এরা সরকারি নথি তৈরি করেননি, এরা রীতিমতো একাডেমিক বই লিখে বসেছে। আজকে ডাল্টনটা আমি বলে নিই, এটা হচ্ছে যে ডাল্টন নিজে কলকাতা, লেখো তো, ডাল্টন নিজে কলকাতার এশিয়াটিক সোসাইটির কাছে একটা প্রপোজাল বা প্রস্তাব জমা দিয়েছিলেন বাংলার আদিবাসীদেরকে নিয়ে লেখার জন্য। ডাল্টন তাহলে কলকাতার এশিয়াটিক সোসাইটির কাছে একটা প্রস্তাব দাখিল করেছিলেন, একটা প্রপোজাল দাখিল করেছিলেন যে বাংলার আদিবাসীদেরকে নিয়ে তিনি লিখতে চান। এশিয়াটিক্স কেন লিখতে চান? কারণ কলকাতায় তখন একটি আন্তর্জাতিক, কি বলবো, এক্সিবিশনকে বাংলায় কি বলে, প্রদর্শনী, কলকাতায় তখন একটি আন্তর্জাতিক প্রদর্শনী হওয়ার কথা, লন্ডনে তখন একটি আন্তর্জাতিক প্রদর্শনী হওয়ার কথা। পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের জাতিদেরকে নিয়ে একটা প্রদর্শনী হওয়ার কথা ছিল কলকাতা এবং লন্ডনে। এই প্রদর্শনীকে মাথায় রেখে ডাল্টন চেয়েছিলেন তার অনুসন্ধান চালাতে পূর্ব ভারতের আদিবাসীদের মধ্যে। এশিয়াটিক সোসাইটি কি করেছিল, তার এই প্রস্তাবটাকে সরকারের কাছে, সরকারের ঘরে পৌঁছে দিয়েছে। শেষ অবধি এই প্রদর্শনীটা হয়নি, শেষ অবধি এই প্রদর্শনীটা হয়নি, কিন্তু এতৎসত্ত্বেও সরকার আগ্রহ দেখিয়েছিল ডাল্টনের এই প্রপোজাল সম্বন্ধে, প্রস্তাব সম্বন্ধে, এবং বাংলা সরকার ডাল্টনকে নির্দেশ করে তার অনুসন্ধান সমীক্ষা চালিয়ে দিতে। কিন্তু বিনয়ভূষণ বাবু বলছেন যে ডাল্টন তাহলে সরকার দ্বারা নির্দেশিত হয়ে কাজটা শুরু করেছিলেন। কিন্তু
আলটিমেটলি শেষ অবধি তার কাজটা বহু বিস্তৃত হয়ে পড়েছে, একটা বৈজ্ঞানিক কর্ম হয়ে পড়েছিল এবং সরকারি যে 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 উদ্দেশ্য সেটাকে ছাপিয়ে। যেমন আমি তাড়াতাড়ি বলি, ডাল্টনকে শেষ করি। যেমন তিনি ট্রাইবদেরকে নিয়ে একটা তুলনামূলক আলোচনা করেছিলেন, 1 নম্বর কাজ। পূর্ব ভারতের ট্রাইবদেরকে নিয়ে তিনি একটা তুলনামূলক কাজ চালিয়েছেন এবং পূর্ব ভারতের আদিবাসীদেরকে তিনি, আদিবাসী গোষ্ঠীগুলোকে তিনি দুভাগে ভাগ করেছেন। একটা প্রকৃতই আদিবাসী, অর্থাৎ বহির্জগতের প্রভাব শূন্য, যারা বাইরের জগতে প্রভাব তাদের উপর পড়েনি, আদিবাসী। আরেক ধরনের আদিবাসী গোষ্ঠীগুলোকে তিনি বলেছিলেন হিন্দুয়াইজড আদিবাসী ট্রাইবস, মানে হিন্দুকৃত আদিবাসী, অর্থাৎ হিন্দু সমাজ, সংস্কৃতি, ধর্ম ইত্যাদির প্রভাবে বদলে যাওয়া কিছু ট্রাইব গোষ্ঠী। তাহলে প্রথম কথা হচ্ছে তিনি ট্রাইবদেরকে দুভাগে ভাগ করেছিলেন। এক হচ্ছে একদল ট্রাইব হচ্ছে যারা হিন্দুদের দ্বারা প্রভাবিত হয়ে কিছু দূর বদলে গেছে, হিন্দুয়াইজ ট্রাইব। আরেক দল যাদের উপর হিন্দুদের প্রভাব কখনোই পড়েনি, তারা সম্পূর্ণ আগের মতোই আছে। এক। দুই হচ্ছে এই যে হিন্দু প্রভাব শূন্য যে ট্রাইব, তাদেরকে তিনি ভাষার ভিত্তিতে দুভাগে ভাগ করেন। ঠিক আছে, ভাষার ভিত্তিতে তিনি ট্রাইবদেরকে আবার দুভাগে ভাগ করেন। এক হচ্ছে দ্রাবিড় ভাষা গোষ্ঠী, অর্থাৎ দ্রাবিড় ভাষা বলে, কোন ধরনের দ্রাবিড় ভাষা, দ্রাবিড়ীয় ভাষা বলে এরকম কিছু ট্রাইব। আর কোল ভাষা গোষ্ঠী, অর্থাৎ কোল ভাষা, কোন ধরনের কোল ভাষা বলে এমন কিছু ট্রাইব। 2 বা 3 নম্বর কথা হচ্ছে যে তিনি নৃতাত্ত্বিকদের মতো ট্রাইবদের বিস্তারিত বিবরণ তিনি রচনা করেন। আমি চট করে বলে নিই, এটা হচ্ছে ট্রাইবদের বাসস্থান, তাদের শারীরিক বৈশিষ্ট্য, বাসস্থান, শারীরিক বৈশিষ্ট্য, তাদের ভাষা এবং ভাষাগত সম্পর্ক, তাদের সংস্কৃতি, তাদের সংস্কৃতির বস্তুগত ভিত্তি, তাদের সামাজিক সংগঠন, তাদের ধর্মীয় বিশ্বাস, আচার ইত্যাদি সম্বন্ধে ডাল্টন বিস্তারিত লিখেছিলেন। অর্থাৎ শেষ অবধি তার বইটা হয়ে দাঁড়ায় একটি নৃতত্ত্বের গ্রন্থ। ঠিক আছে, তাহলে আমি আজকে এখানে শেষ করছি। শেষ করতে পারলাম না, পরের দিন পরশু আমরা অবশ্যই শেষ করব। বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মিটিং শেষ করছি।